স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার এমবিডিতে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আমার পরিচালিত লিখিত কোর্সে যারা ভর্তি আছেন তাদের সবাইকেই আমি আমার সালাম জানিয়ে আজকের এই পর্ব আমি শুরু করতেছি। সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। তো আজকের এই পর্বে আমি সিম্বল নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই পর্বে সিম্বলের যে উদাহরণগুলো নিয়ে আলোচনা করা হবে পরীক্ষাতে এর বাইরে থেকে প্রশ্ন হবে না, এর ভেতর থেকে আপনারা কমন পাবেন। তো এটা হচ্ছে আমার সফট কপি, যে বইটা হচ্ছে আপনাদের কাছে পাঠানো হয়েছে, এটা হার্ড কপিটা পাঠানো হয়েছে, আমি সফট কপি থেকেই এই ভিডিওটা করছি। তো ফিগার অফ স্পিচের 6 নম্বর সিরিয়ালে রয়েছে হচ্ছে সিম্বল। এই সিম্বল যার অর্থ হচ্ছে প্রতীক বা প্রতীকী চিত্র। তো প্রথমে আমরা জেনে নিব আসলে সিম্বলটা কী। বলা হচ্ছে যখন একটি জিনিসকে আশ্রয় করে অন্য জিনিস বসে, অর্থাৎ একটি ইমেজ, অবজেক্ট, ক্যারেক্টার দ্বারা অন্য কিছু বোঝানো হয় তখন তাকে সিম্বল বলে। এখানে চিত্র, বস্তু বা চরিত্রটি প্রতীক স্বরূপ কাজ করবে। সিম্বল এবং মেটাফোর এর মধ্যে কিন্তু ভিন্নতা রয়েছে, যদিও এরা দুজন যমজ ভাই। মেটাফোর এ একটির গুণাগুণ অন্যজনের মধ্যে ধারণ করে তার সাথেই তুলনা করা হবে, কিন্তু সিম্বল এ একটির গুণাগুণ অন্যজনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। যেমন ফুল হলো সৌন্দর্যের প্রতীক, ঘুঘু পাখি হলো শান্তির প্রতীক। এখানে একজনকে অন্যজনের দ্বারা স্থানান্তরিত করা যায় না বা তুলনা করা যায় না, বা একটির গুণ অন্যটির মধ্যে পাওয়া যায় না, এজন্য এটা হচ্ছে সিম্বল। যদি একটির গুণ অন্যটির মধ্যে পাওয়া যায়, আবার একটি জিনিসকে আশ্রয় করে অন্য জিনিস বোঝানোও যায় বা বোঝানো হয়, তখন সেটা সিম্বল এবং মেটাফোর দুটাই হবে। নিচের 1 নম্বর উদাহরণটি সিম্বল এবং মেটাফোর দুটোই হয়। তো এখানে এই কথাটুকু যা বুঝলাম সেটা হচ্ছে, যদি একটা জিনিসকে অন্য জিনিসের সাথে তুলনা করা হয় তাহলে সেটা হবে হচ্ছে মেটাফোর, আর তুলনা না করে যদি হচ্ছে একটা জিনিসকে আশ্রয় করে অন্য জিনিস বোঝানো হয় তবে সেটা হবে হচ্ছে সিম্বল। তবে কিছু কিছু উদাহরণ আছে যার ভিতরে দেখা যাচ্ছে যে উদাহরণটা দ্বারা সিম্বল এবং মেটাফোর দুটাই হয়। যেমন আমরা এই প্রথমেই যেমন 1 নম্বর উদাহরণটা আলোচনা করব, সেটা কিন্তু সিম্বল এবং মেটাফোর দুটাই হবে। তো 1 নম্বর যে উদাহরণটা, তো এই উদাহরণে বলা হচ্ছে অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন মিয়ারলি প্লেয়ার্স। যার বাংলা অর্থ হচ্ছে এই পৃথিবী হলো একটি রঙ্গমঞ্চ আর আমরা হলাম অভিনেতা। তো এখানে যেই প্রতীকী চিত্র বা প্রকৃত বিষয় যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে পৃথিবীর প্রতীক হলো রঙ্গমঞ্চ আর মানুষের প্রতীক হলো অভিনেতা। আর এটা কার লেখা? এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, এটা হচ্ছে প্লে বাই হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। আর পরীক্ষাতে যখন আপনার এই প্রশ্নটা আসবে তখন আমরা যেভাবে অ্যান্সার করবেন সেটা হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্বল হেয়ার স্টেজ symbolizes the world and the players symbolize a human being. The function of this symbol is to add double meaning. অর্থাৎ পরীক্ষাতে কেবলমাত্র এই 1.5 লাইন আপনারা লিখলেই এখান থেকে আপনারা ফুল নাম্বার পাবেন। তো আমি এই বিষয়টা আর একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে এখানে যে এই মানে স্টেজকে বলা হয় পৃথিবীর সাথে এখানে কিন্তু আশ্রয় করে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ স্টেজ যেটা সেটা কিন্তু হচ্ছে পৃথিবী সিম্বলাইজ করতেছে। এবং এখানে স্টেজের উপরে যেমন হচ্ছে ক্যারেক্টার থাকে বা প্লেয়ার থাকে, তারা কিন্তু বা অভিনেতা থাকে। তো এই অভিনেতা হচ্ছে পৃথিবীর বুকে হচ্ছে মানব এবং মানবী। তো এই উদাহরণটা একই ধারে কিন্তু হচ্ছে সিম্বল, অর্থাৎ এই স্টেজ যেমন সিম্বলাইজ করছে ওয়ার্ল্ডকে এবং হচ্ছে এই প্লেয়ার সিম্বলাইজ করছে ম্যান এবং ওমেনকে। এটা সিম্বল হিসেবে ব্যবহার হয়, আবার এটা কিন্তু মেটাফোর হিসাবেও কিন্তু ব্যবহার হয়, কারণ এখানেও কিন্তু আমরা স্টেজের সাথে ওয়ার্ল্ডের তুলনা পাচ্ছি এবং ম্যান এবং ওমেনের সাথে এখানে প্লেয়ারের তুলনা পাচ্ছি। তার মানে এই 1 নম্বর উদাহরণটা সিম্বল এবং মেটাফোর দুটাই হবে। কিন্তু এরপর আসি 2 নম্বর যে উদাহরণটা রয়েছে সেই 2 নম্বর উদাহরণে। তো এখানে বলা হচ্ছে মাই লাভ ফর লিন্টন ইজ লাইক দ্য ফয়েলাজ ইন দ্য উডস, টাইম উইল চেঞ্জ ইট, আই এম ওয়েল অ্যাওয়ার অ্যাজ উইন্টার চেঞ্জেস দ্য ট্রিজ, মাই লাভ ফর হিজ ক্লিফ রিজেম্বলস দ্য ইটার্নাল রকস বিনেথ এ সোর্স অফ লিটল ভিজিবল ডিলাইট বাট নেসেসারি। তো এখানে বলছে মাই লাভ ফর লিন্টন ইজ লাইক এ ফয়েলাজ ইন দ্য উডস। ফয়েলেজ মানে হচ্ছে বোঝা যাচ্ছে বৃক্ষ বা গাছপালা, এটা বন মানে
উডস মানে বন, অর্থাৎ বনের ভিতরে যেসব গাছপালা থাকে এই গাছপালার মতো হচ্ছে লিন্টনের প্রতি আমার ভালোবাসা। তারপর বলতেছে আই এম ওয়েল অ্যাওয়্যার অ্যাজ উইন্টার চেঞ্জেস দি ট্রিজ, বলতেছে আমি এই বিষয়ে কিন্তু খুবই সতর্ক, কারণ শীত এটাকে পরিবর্তন করে দিবে, গাছপালাকে পরিবর্তন করে দিবে। তারপর বলতেছে মাই লাভ ফর হেসক্লিফ রিজেম্বলস দ্য ইটার্নাল রক্স বিনেথ এ সোর্স অফ লিটল ভিজিবল ডিলাইট, অর্থাৎ এখানে হেসক্লিফের প্রতি আমার যে ভালোবাসা সেটা হচ্ছে শাশ্বত শিলা পাথরের অনুরূপ, যা দৃশ্যমান আনন্দের নিচে অবস্থান করে কিন্তু যা প্রয়োজনীয়। তো আমি এই কথাটা একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ক্যাথরিন, তো এই বিষয়টা আসলে নেওয়া হয়েছে কোন লেখা থেকে আমরা দেখি, উদারিং হাইটস বাই এমিলি ব্রন্টির যে একটা লেখা উদারিং হাইট, তো এখান থেকে নেওয়া হয়েছে। তো এখানে মেন যে হচ্ছে ক্যাথরিন কিন্তু তার বান্ধবীর সাথে যখন আলাপ চলে, তো ক্যাথরিনের বান্ধবী কিন্তু ক্যাথরিনকে জিজ্ঞেস করে যে লিন্টনের প্রতি এবং হেসক্লিফের প্রতি তার ভালোবাসা কেমন। তখন কিন্তু এই ক্যাথরিন লিন্টনের প্রতি তার ভালোবাসা কেমন আর হেসক্লিফের প্রতি তার ভালোবাসা কেমন এটা কিন্তু প্রকাশ করে। তো এখানে লিন্টনের প্রতি তার যেই ভালোবাসা, সেই ভালোবাসার কথাটা বলে হচ্ছে যে ফয়েলেজ ইন দ্য উডস, অর্থাৎ যে বনের যে গাছপালা থাকে সেই গাছপালার মতো। এখন বনের গাছপালা থাকে কেমন বা তার ভালোবাসাটা এমন বলার কারণটা কি আমি একটু বলি। সেটা হচ্ছে বছর শেষ যখন হয়, শীতকাল যখন আসে, তখন কিন্তু এই গাছপালার পাতা কিন্তু আর থাকে না, এটা কিন্তু ঝরে পড়ে যায়, হারায় যায়। তো ক্যাথরিন লিন্টনের প্রতি তার যে ভালোবাসা, তো এই ভালোবাসা ঠিক অমনি যে কিছুদিন পরে এই ভালোবাসাটা হারায় যায় বা থাকে না, বা কিছুক্ষণ পরে এই ভালোবাসাটা থাকে না। কিন্তু এই হেসক্লিফের প্রতি তার যেই ভালোবাসা এটা হচ্ছে শাশ্বত, যে ইটার্নাল রক্স, যেটা এই পাথর যেমন থাকে ঠিক তেমনই থাকে, এটা কিন্তু কোনো চেঞ্জ হয় না বা কোনো পরিবর্তন হয় না। গাছের পাতা এটা কিন্তু একসময় ঝরে যায়, পড়ে যায়, এটা হারায় যায়, এটা নষ্ট হয়ে যায়, কিন্তু এই রক্স বা এই শিলা এটার কিন্তু কোনো পরিবর্তন বা চেঞ্জ কিন্তু হয় না, এটা যেমন থাকে তেমনই কিন্তু থাকে। তো এই হেসক্লিফের প্রতি ক্যাথরিনের ভালোবাসাও ঠিক এমন। তো এখানে কিন্তু আমরা দুই ধরনের তুলনাও কিন্তু আমরা এখানে পেতে পারি, যেমন প্রথম লাইনটাই কিন্তু লাইক ব্যবহার করা হচ্ছে এবং এখানে কিন্তু একটা তুলনা পাচ্ছি। তবে এক্ষেত্রে এই লাইনটা যদি বলা হয় তাহলে এটা সিবিনির উদাহরণ কিন্তু বলা যেতে পারে। আচ্ছা, আমরা এখানে যে অ্যান্সারটা রয়েছে সেই অ্যান্সারটা একটু দেখে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে বলতেছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্বল, অর্থাৎ এটা হচ্ছে সিম্বলের উদাহরণ। বলতেছে হিয়ার ফয়েলেজ অফ লিভস সিম্বলাইজেস লিন্টনসেস ফার্টাইল অ্যান্ড সিভিলাইজড নেচার। বলতেছে এখানে ফয়েলেজ অফ লিভস অর্থাৎ গাছের পাতা, এটা কিসের প্রতীক স্বরূপ ব্যবহার হচ্ছে? এটা হচ্ছে এই লিন্টনের ফার্টাইল অ্যান্ড সিভিলাইজড নেচার, কারণ গাছের পাতা এটা সভ্য, গাছের পাতা সভ্য বলেই ও বছর শেষে কিন্তু ও গাছে আর থাকছে না, ও কিন্তু নিয়মতান্ত্রিকভাবেই ও ঝরে পড়তেছে, আবার পরবর্তী গাছের পাতা কিন্তু আবার আসতেছে। তো এই জিনিসটা কিন্তু সভ্য। তো এই গাছের এই পাতাটার সাথেই এই পাতার প্রতীকস্বরূপ ব্যবহার করা হচ্ছে কিন্তু এই যে লিন্টনের যে হচ্ছে যে ভালো বা সভ্য আচরণ, এই আচরণটা কিন্তু এখানে প্রতীক স্বরূপ কিন্তু ব্যবহার করা হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড ইটার্নাল রক সিম্বলাইজেস হেসক্লিফস ক্রুড অ্যান্ড আনবেন্ডেবল নেচার, অর্থাৎ এখানে হেসক্লিফ যে সে কিন্তু মূলত একটু দুরন্ত টাইপের, ঠিক আছে, সে কিন্তু কোনো ওই যেমন আমাদের লিন্টন যেমন একটু সভ্য বা এর আচরণও খুব মার্জিত, কিন্তু হেসক্লিফের আচরণ কিন্তু মার্জিত না, সে কিন্তু সব বিষয়েই একটু ক্রুড বা কঠোর প্রকৃতির বা একটু দুরন্ত স্বভাবের। তো যেহেতু আমাদের যে পাথরটা বা রক বা শিলা এই জিনিসটাও যেমন শক্ত বা কঠোর বা কঠিন, তো হেসক্লিফও কিন্তু ঠিকই এমনটাই। তো এই কারণেই এই যে পাথরের সাথে অর্থাৎ ইটার্নাল যে রক, এই রকের সাথে কিন্তু এই হেসক্লিফকে মানে প্রতীকস্বরূপ হিসাবে এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এখানে আমরা তাহলে দুই ধরনের প্রতীক পাচ্ছি, সেটা হচ্ছে যে গাছের পাতাকে আশ্রয় করছে হচ্ছে এখানে লিন্টনের যেই আচরণ সেটা, আর ইটার্নাল রক অর্থাৎ যেই শাশ্বত যেই শিলা বা শক্ত শিলা পাথর, এটা সিম্বলাইজ করছে হচ্ছে এই হেসক্লিফের আচরণ। আশা করি বিষয়টা এখন ক্লিয়ার। এখন আমরা দেখবো যে আমাদের 3 নম্বর যেই উদাহরণটা, সেই 3 নম্বর উদাহরণটা এখানে বলা হচ্ছে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ ঘুমিয়ে পড়ার আগে অনেক দূর যেতে হবে।
এখানে প্রতীকী চিত্র বা প্রকৃত বিষয় হচ্ছে জীবন চলার পথকে রাস্তার সাথে এবং ঘুমিয়ে পড়াকে মৃত্যুর প্রতীকরূপে ব্যবহার করা হয়েছে বা ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং বাই রবার্ট ফ্রস্ট, অর্থাৎ রবার্ট ফ্রস্টের যে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, এটা বিখ্যাত পোয়েম, এই পোয়েম থেকে নেওয়া। তো এখানে যে অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ সিম্বল হিয়ার দি মাইলস টু গো সিম্বলাইজেস দি লাইনিং জার্নি of life and sleep symbolizes death. The symbolic meaning of the line is that the poet has to strive more before he dies. The function of this symbol is to add double meaning. তো এখানে তাহলে কি বলা হচ্ছে মাইলস টু গো মানে কি অনেক দূর যেতে হবে। তো এই অনেক দূর যেতে হবে এই কথাটাকে প্রতিকাষ্টয় করে কোনটা জিনিসটা বোঝানো হচ্ছে বা এটা কী জিনিস সিম্বলাইজ করছে? এটা সিম্বলাইজ করছে যে জীবন চলার পথটা অনেক দূর, এটা অনেক দিন একজনকে বাঁচতে হবে, এখানে কিন্তু অনেক সংগ্রাম রয়েছে। তো এই কারণে বলা হচ্ছে যে মাইলস টু গো সিম্বলাইজেস দি আনএন্ডিং জার্নি অফ লাইফ, অর্থাৎ যে জার্নি আনএন্ডিং জার্নি, যেটা খুব সহজেই কিন্তু এই জার্নিটা শেষ হবে না। এবং এই স্লিপ মানে কি ঘুমায় পড়া, আর ঘুমায় পড়া এটা সিম্বলাইজ করতে হচ্ছে ডেথ। এবং এখানে বলা হচ্ছে যে মরে যাওয়ার আগে এখানে অনেক সংগ্রাম বা প্রচেষ্টা করতে হবে এবং এটা করেই কিন্তু বেঁচে থাকতে হবে। এরপর আমাদের 4 নম্বরে যে উদাহরণটা রয়েছে সেই উদাহরণটা আমরা একটু বোঝার চেষ্টা করি। বলতেছে বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক দি ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, যার বাংলা অর্থ হচ্ছে বন এবং হিমায়িত রোদের মধ্যে বছরের সবচেয়ে কালো গোধূলি। এখানে যেই বিষয়টা আশ্রয় করে হয়েছে সেটা হচ্ছে বন এবং হিমায়িত রোদ জীবনের রাস্তার প্রতীক স্বরূপ এবং ডার্কেস্ট ইভিনিং জীবনের মিস্টেরিয়াস মোমেন্ট এর প্রতীক স্বরূপ বসেছে। তো এটা কার লেখা? এটা হচ্ছে রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, এখান থেকে নেওয়া হয়েছে। তো এটার অ্যান্সারটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্বল হিয়ার দি উড সিম্বলাইজেস ডেথ উইশ, frozen lake symbolizes death, and the darkest evening of the year symbolizes the most mysterious moment of life. The function of this symbol is to add double meaning. তো তাহলে এখানে যে এই যে বলতেছে বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, তার মানে বনের মধ্য দিয়ে এবং যে ফ্রোজেন লেক মানে হিমায়িত যেই লেক সেটা, তো বনের মধ্যে দিয়ে, অর্থাৎ আমাদের চলতে হবে কি বনের মধ্য দিয়ে। যে এখন এর ভিতরে রাস্তা আমরা খুঁজেও পাইতে পারি, নাও পাইতে পারি, এবং লেকটা কি এখানে পানিটাও কিন্তু ফ্রোজেন, ঠিক আছে? এখানে যে খুব সহজেই আপনি সাঁতার কেটে পার হয়ে যেতে পারবেন বিষয়টা কিন্তু এমন না। তো এই যে জিনিসের কথা বলা হচ্ছে যে বনের ভিতরকার রাস্তা বা এই যে লেকের অবস্থাটা কেমন, তো এই জিনিসটাই কিন্তু হচ্ছে আমাদের জীবন চলার যেই পথ সেই পথটাকে কিন্তু বলা হচ্ছে। এবং দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দি ইয়ার, দ্য ডার্কেস্ট ইভিনিং মানে এটা দ্বারা বোঝা হচ্ছে যে আমাদের জীবনে কিন্তু অনেক মিস্টেরিয়াস মোমেন্ট কিন্তু আমাদের লাইফে আসতে পারে। এই কারণে এখানে বলতেছে দি উড সিম্বলাইজেস ডেথ উইশ, অর্থাৎ মৃত্যুর যে ইচ্ছা, আর ফ্রোজেন লেক সিম্বলাইজেস ডেথ, এটা মৃত্যু বোঝাচ্ছে। এবং দি ডার্কেস্ট ইভিনিং অফ দি ইয়ার সিম্বলাইজেস দি মোস্ট মিস্টেরিয়াস মোমেন্ট অফ লাইফ, অর্থাৎ যে ডার্কেস্ট ইভিনিং দ্বারা যে আমাদের রহস্যময় মুহূর্ত, জীবনের যে রহস্যময় মুহূর্তগুলো আছে এই জিনিসগুলো কিন্তু মূলত বোঝাচ্ছে। এরপর আসি আমাদের 5 নম্বর যে উদাহরণটা রয়েছে সে 5 নম্বরটা এখানে বলা আছে দ্য টাইগার্স ইন দ্য প্যানেল দ্যাট শি হ্যাজ মেড উইল গো অন প্রান্সিং প্রাউড অ্যান্ড আনঅ্যাফ্রেইড, যার বাংলা অর্থ হচ্ছে বাঘের যে ছবি তিনি এঁকেছেন চারকোনা ফ্রেমে চলবেই তাদের নৃশংস আর গর্বিত চলাফেরা। এখানে যেই প্রতীকী চিত্রটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বাঘের গর্বিত চলাফেরা, এখানে নারীর ভিতরের সাহসিকতার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। আর এটা কার লেখা? এটা হচ্ছে আন্ডার জেনিফারস টাইগার বাই আড্রিয়ান রিস। তো এখানে যেই অ্যান্সারটা আপনারা পরীক্ষায় আসলে লিখবেন সেটা হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্বল হিয়ার টাইগার সিম্বলাইজেস কারেজ অফ ওমেন দ্যাট এভরি ওমেন চেরিসেস। দি ফাংশন অফ দিস সিম্বল ইজ টু অ্যাড ডাবল মিনিং, অর্থাৎ এখানে যে টাইগার কথাটা বলা হচ্ছে, এখানে টাইগার একটা নারীর ভিতরেই তার যেই শক্তি থাকে বা সাহসিকতা থাকে বা যেই উদ্যমতা থাকে সেই বিষয়টাকেই সিম্বলাইজ করা হচ্ছে এই টাইগারের মাধ্যমে। যে টাইগার যেমন
মানে তার চলাফেরার যেমন একটা অন্যরকম ভঙ্গি থাকে, সে সাহসী বা সে সব কিছু কিন্তু জয় করতে পারবে এমন একটা মনোভাব নিয়ে চলাফেরা করে। ঠিক নারীর ভিতরেও এই গুণাগুণটা কিন্তু থাকে এবং প্রত্যেকটা নারীর ভিতরেই কিন্তু এটা লালন করে বা তার ভিতরে রয়েছে, যেটা আমাদের যে আড্রিয়ান রিস তার আন্ট জেনিফার টাইগার্স এই কবিতার মাধ্যমে কিন্তু এটা প্রকাশ করছে, যেখানে তিনি বলছে যে এই টাইগার যেটা সিম্বলাইজ করছে নারীর ভিতরের যেই শক্তিটা রয়েছে সেই শক্তি এবং সাহসিকতা। তো এই ছিল মূলত আজকের পর্বের এই ভিডিও। এই পর্বে আমি সিম্বলের 5টি উদাহরণ নিয়ে আলোচনা করলাম। আশা করি পরীক্ষাতে যদি সিম্বল নিয়ে কোনো প্রশ্ন হয় তাহলে এখান থেকেই হবে, এর বাইরে থেকে হবে না। আপনারা খুব ভালো মতো করে আপনারা প্রিপারেশন নেবেন এবং আশা করি এই 5টা যে উদাহরণ নিয়ে আলোচনা করা হলো আজকের ভিডিওটা দেখার পর এই 5টা বিষয় নিয়ে বা সিম্বল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আমি পর্যায়ক্রমে আরও যেইগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে আমি দিতে থাকবো। আর আপনাদের কাছে যেহেতু বই আছে, বই ধরে কিন্তু আপনারা ভালো মতো কিন্তু প্রিপারেশনটা নিতে পারবেন বা বারবার রিভিশনের একটা সুযোগ থাকবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।